হ্যাসেল মনে হয় তাহলে হচ্ছে ওভাবে। স্যার ওকে, সো আমাদের টপিক হচ্ছে মাল্টিপ্লায়ার, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লায়ার মানে হচ্ছে যেটা মাল্টিপ্লাই করে, এটা জেনারেল সেন্সে আমরা জানি, বাট ইকোনমিক্সে মাল্টিপ্লায়ারের কনসেপ্টটা আসছে বেসিক্যালি ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা একটু ন্যাশনাল ইনকাম পড়ার আগে আগে একটু জিডিপি টা রিভাইজ করি, যে আমরা যে জিডিপি টা পড়েছি সেটা ছিল কি আমাদের কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এন্ড নেট এক্সপোর্ট, এই চারটা কম্পোনেন্টের সামেশন। তাহলে এই জিনিসটা আমাদের জিডিপি প্লাস হচ্ছে আমরা এটাকে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডও বলতে পারি, ঠিক আছে? কারণ অ্যাগ্রিগেট ডিমান্ড মানে হচ্ছে টোটাল ইকোনমিতে যতগুলো গুডস এন্ড সার্ভিসেস এর জন্য ডিমান্ড ক্রিয়েট হয় তার একটা সামেশন। আর একটু খেয়াল করেন আমাদের ডিমান্ড বেসিক্যালি চারটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেলতে পারি: কনজাম্পশন ডিমান্ড, ইনভেস্টমেন্ট ডিমান্ড, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডিমান্ড এন্ড নেট এক্সপোর্ট। কারণ আমরা জানি আমাদের যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে তার একটা পার্ট আমরা কনজিউম করি, আর বাকি অংশটা আমরা করি কি ক্যাপিটাল গুডস হিসেবে ইনভেস্ট করি, অথবা হচ্ছে পরবর্তী বছরের জন্য ইনভেন্টরি হিসেবে রেখে দিচ্ছি। আমাদের টোটাল আর্নিং থেকে একটা পার্ট আমরা গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে প্রোভাইড করি, সেটা আবার গভর্নমেন্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এন্ড হচ্ছে আমলাদের বেতন দিতে বা হচ্ছে অন্যান্য যে সরকারি কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতনে খরচ করে। তার উপর আমাদের একটা পার্ট, আমাদের প্রোডাকশনের একটা পার্ট আমরা এক্সপোর্ট হিসেবে বিদেশে পাঠিয়ে দিই, ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জের থ্রু। আবার হচ্ছে আরেক ওই টাকা দিয়ে আবার আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি গুডস, যেগুলো আমরা কনজিউম করি। এখন একটু খেয়াল করেন এই চারটা পার্ট বা এই চারটা যে ডিমান্ডের কথা বলছি, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড নেট এক্সপোর্ট, এই চারটা কম্পোনেন্টের সামেশনকে আমরা বলতে পারি আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড। এখন আমরা জানি ইকোনমি যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন নিশ্চয়ই আমাদের যতটুকু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস এর জন্য সেই পরিমাণ আমাদের প্রোডাকশনও থাকতে হবে। তাহলে আমরা টোটাল ইকোনমিক আউটপুট বা সাপ্লাই যেটা বলি না কেন সেটাকে ওয়াই দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের ইকোনমি যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় বা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হয় তাহলে টোটাল আউটপুট টোটাল ডিমান্ডের সমান হতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা আপনারা? ইয়েস স্যার। ওকে, সো এখানে একটু খেয়াল করেন, আমরা সেকেন্ড যে ইকুয়েশনটা লিখলাম সেটা লিখলাম কি y ইজ ইকুয়াল টু এটি, দ্যাট মিন্স হচ্ছে আউটপুট ইজ ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড। কিন্তু আউটপুট আর অ্যাগ্রিগেট ডিমান্ডের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে বা ডিসইকুইলিব্রিয়াম থাকে, ওই ডিসইকুইলিব্রিয়াম পার্টটাকে আমরা বলছি আনইনটেন্ডেড ইনভেন্টরি অথবা আনপ্ল্যান্ড ইনভেন্টরি। ধরেন আপনার ইকোনমিতে যতটুকু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে আপনার ডিমান্ড যদি তার থেকে কম হয়, দ্যাট মিন্স ইকোনমিতে কিছু গুডস এন্ড সার্ভিসেস স্টক হতে থাকবে বা হচ্ছে ইনভেন্টরি হিসেবে মজুদ হতে থাকবে, সেটাকে আমরা বলি আনপ্ল্যান্ড ইনভেন্টরি। এখন এটা হলে কি সমস্যা বলেন দেখি আপনারা, বলতে পারবেন কেউ? যদি ইকোনমিতে যতটুকু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে সেই অনুযায়ী যদি আপনার ইকোনমিতে ডিমান্ড ক্রিয়েট না হয়, তাহলে যে ইনভেন্টরি স্টক হচ্ছে তার কারণে কি হবে ইকোনমিতে? স্যার ডাউনফল হবে প্লাস। ইয়েস, যারা প্রডিউসার্স আছে তারা দেখতে পারবে যে তাদের অনেকগুলো গুডস এন্ড সার্ভিসেস আনসোল্ড অবস্থায় আছে। তাহলে তারা নেক্সট ইয়ার যখন প্ল্যান করবে তখন কিন্তু তাদের প্রোডাকশনটাকে কি করবে, কমিয়ে দিবে নাকি বাড়িয়ে দিবে? কমিয়ে দিবে, স্টক ক্লিয়ার করতে কমিয়ে, হবে। ইয়েস ইয়েস, স্টক ক্লিয়ার করার জন্য তারা প্রোডাকশনটাকে কমিয়ে দিবে। কারণ প্রোডাকশন কমিয়ে দেওয়া মানে হচ্ছে ওভারঅল ইকোনমিতে যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে তার অ্যামাউন্টটা কমে যাওয়া, দ্যাট মিন্স আমাদের ন্যাশনাল ইনকাম কমে যাওয়া। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এখন যদি আমি উল্টো সিনারিও বলি যে আমার এখানে যতটুকু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে অথবা আউটপুট যতটুকু আছে অ্যাগ্রিগেট ডিমান্ড তার থেকে বেশি, তাহলে এখন কি হবে? ইনভেন্টরি ডিপ্লিট হওয়া শুরু করবে, যতটুকু ইকোনমিতে ইনভেন্টরি আছে সেটা কিন্তু তাড়াতাড়ি ডিপ্লিট হয়ে যাবে। তাহলে এটা প্রডিউসারদেরকে একটা পজিটিভ সিগন্যাল দিবে যে আমাদের যে গুডস এন্ড সার্ভিসেস এর স্টক ছিল সেটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ডিপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এবার প্রডিউসাররা ইনভেস্টমেন্ট বাড়াবে, গুডস এন্ড সার্ভিসেস এর প্রোডাকশন বাড়াবে, ন্যাশনাল ইনকাম তাহলে কি হবে, বাড়বে নাকি কমবে? কি মনে হয়? ন্যাশনাল ইনকাম এর কারণে বাড়বে নাকি কমবে? স্যার আই বলতে থিঙ্ক পারছেন? বাড়তে পারে। অবশ্যই বাড়বে, যখন গুডস এন্ড সার্ভিসেস এর প্রোডাকশন বাড়ানো হচ্ছে ইকোনমিতে, তাহলে সেটার কারণে ন্যাশনাল ইনকাম বাড়বে না? আর ন্যাশনাল ইনকাম তো আমরা পড়েছি, ন্যাশনাল ইনকাম বা জিডিপি পড়েছে কি যতগুলো গুডস এন্ড সার্ভিসেস ইকোনমিতে প্রডিউস হচ্ছে তার নিউমেরিক্যাল ভ্যালু বা তার ভ্যালুটা। তাহলে যদি সেটা বেড়ে যায় তার মানে ভ্যালুটা বড় হচ্ছে, ন্যাশনাল ইনকাম অবশ্যই বাড়বে। তো বুঝতে পারছেন?
স্যার কিছু স্টুডেন্ট স্যার জয়েন হওয়ার জন্য স্যার ওয়েট করতেছে স্যার। আচ্ছা আমি দেখছি। ওকে, আচ্ছা একটু আমাকে বলে দিবেন কেউ যদি জয়েন করতে চায়। ওকে, তো এবার একটু খেয়াল করেন এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি ন্যাশনাল ইনকামকে রিপ্রেজেন্ট করে। এখানে দেখেন একটা 45 ডিগ্রি লাইন দেখতে পাচ্ছেন না? আচ্ছা আগে ভার্টিক্যাল আর হরিজন্টাল গুলো বলি। ভার্টিক্যাল অ্যাক্সিস দেখেন, ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা লিখছি কি প্ল্যান্ড এক্সপেন্ডিচার। ভার্টিক্যাল অ্যাক্সিসে কি দেখতে পাচ্ছি? প্ল্যান্ড এক্সপেন্ডিচার। প্ল্যান্ড এক্সপেন্ডিচার মানে হচ্ছে যতটুকু গুডস এন্ড সার্ভিসেস ইকোনমি ডিমান্ড করে। আমার কথা বুঝতে পারছেন? স্যার একটু যদি আবার বললাম আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখাচ্ছি প্ল্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ ইকোনমি যতটুকু গুডস এন্ড সার্ভিসেস ডিমান্ড করে অ্যাগ্রিগেট ডিমান্ডটা আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখাচ্ছি। আর হরিজন্টাল অ্যাক্সিসে দেখাচ্ছি ইনকাম বা আউটপুট, টোটাল যতটুকু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে ইকোনমিতে। তাহলে একটু খেয়াল করেন 45 ডিগ্রি লাইন দ্বারা কে বোঝায় যে আমার ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ডিস্টেন্স ইকুয়াল না? কোন একটা জি গ্রাফে স্যার। যদি 45 ডিগ্রি লাইন ড্র করা হয় সেই লাইন বোঝানো হচ্ছে কি আপনার ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিস্টেন্স ইকুয়াল। দ্যাট মিন্স হচ্ছে ওই পয়েন্টে, ওই ভার্টিক্যাল লাইনের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু প্ল্যান্ড এক্সপেন্ডিচার আর আউটপুট কি হয়? ইকুয়াল হয় আমাদের এই গ্রাফ অনুযায়ী। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা 45 ডিগ্রি লাইনটাকে লিখলাম ই ইকুয়াল টু ওয়াই। ই মানে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। এখন একটু খেয়াল করেন আমাদের ইকোনমিতে তো সবসময় আর অ্যাগ্রিগেট ডিমান্ড আর প্ল্যান্ড আপনার আউটপুট, যেটা বলছি অ্যাগ্রিগেট ডিমান্ড আর আউটপুট কিন্তু ইকুয়াল হয় না সবসময়। তো ইকুয়াল হওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন দেখি? ওই আনপ্ল্যান্ড ইনভেন্টরিটা জিরো হতে হবে, তারপরে গিয়ে ইকুয়াল হবে। তাহলে এই জিনিসটা বোঝার আগে আগে আমরা একটু এই যে আরেকটা লাইন দেখতে পাচ্ছি, একটা ফ্ল্যাটার লাইন, এটা সম্পর্কে একটু বলি। এখানে লেখা আছে কি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স, ঠিক না? একটা ফ্ল্যাটার লাইন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন ফ্ল্যাটার লাইনটা? আপনারা সবাই কি ফ্ল্যাটার লাইনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, Yes, sir. আচ্ছা Yes, এই sir. ফ্ল্যাটার, এখন দেখেন এই ফ্ল্যাটার লাইনটার মধ্যে কি কোথাও স্লোপ আছে? নট এক্স্যাক্টলি স্যার। তাহলে স্লোপ না থাকার পরেও কিন্তু এই লাইনটা কিন্তু কি পজিটিভলি স্লোপ। তাহলে এটা কেন? বেসিক্যালি হচ্ছে এখানে যে কনজাম্পশন আছে, কনজাম্পশনটা একটু যদি আমি এক্সপ্যান্ড করি আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই কনজাম্পশন যে ফাংশনটা, এটা বেসিক্যালি আরেকটা ফাংশন লেখা যায় এটার জন্য, পাশে লিখছি। ওকে, আপনি কি লেখাটা দেখতে পাচ্ছেন? এই যে সি ইজ ইকুয়াল জি টু স্যার। 100 প্লাস 0.8y, তাহলে এই ফাংশনটাতে স্লোপ আছে কিনা? Yes, sir. ওকে, তাহলে এই বেসিক্যালি হচ্ছে কনজাম্পশনের দুটো পার্ট থাকে, একটাকে আমরা বলি অটোনোমাস কনজাম্পশন আর একটাকে বলি মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। তাহলে অটোনোমাস কনজাম্পশন মানে ধরেন আপনার কোনো ইনকাম নেই, তারপরেও আপনি সার্ভাইভালের জন্য কিছুটা কি করে থাকেন, কনজিউম করে থাকেন, এটাকে আমরা বলি অটোনোমাস কনজাম্পশন। এটা বেসিক্যালি হচ্ছে ইনকামের উপর ডিপেন্ড করে না, যে কোনো ভাবে এনিহাও আপনি করেন কি এই পরিমাণ কনজিউম করে থাকেন। এখন তারপরে প্লাস 0.8y যেটা লিখছি, এইখানে দেখেন আপনার যদি প্রতি ইউনিট ইনকাম বাড়ে তাহলে হচ্ছে তার মধ্যে থেকে আপনি 80% কনজিউম করে নেন। এই 80% বা 0.8 কে আমরা বলছি মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। এখন ইনকামের সাথে এই কনজাম্পশনের রিলেশনটা কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। দ্যাটস ওয়াই হচ্ছে এই যে লাইনটা আমরা ফ্ল্যাটার লাইনটা দেখাচ্ছি ই বা প্ল্যান্ট এক্সপেন্ডিচার, এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। আর বাকি যে তিনটা কম্পোনেন্ট আছে আই জি এন্ড এন এক্স, এই তিনটা হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল, দ্যাট মিন্স হচ্ছে প্রি ডিটারমাইন্ড বাই দ্য মডেল। ঠিক আছে, মডেলে এটা আগে থেকে ডিটারমাইন্ড হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে এটাকে বলতে পারি ইন্টারসেপ্ট। তাহলে এই যে অরিজিন থেকে আপনার এই কার্ভটার যে ইন্টারসেপ্ট পয়েন্ট আছে এই ডিসটেন্সটা হচ্ছে আই প্লাস জি প্লাস এন এক্স। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে,
তাহলে এই জন্যই বেসিক্যালি হচ্ছে এই পজিটিভ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউমের কারণে আপনার কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। তবে যেহেতু এটা হচ্ছে 0.8, দ্যাট মিনস লেস দেন 1, এই জন্য এটা 45 থেকে একটু কম হচ্ছে। এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ওকে, এবার দেখেন যেখানে আপনার প্ল্যান্ড এক্সপেন্ডিচার আর আউটপুট ইকুয়াল হচ্ছে সেই জায়গায় হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। তার মানে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এই যে ইন্টারসেকশন 45 ডিগ্রি লাইন আর হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। তাহলে এই ইকুইলিব্রিয়াম আমাদেরকে দেখাচ্ছে কি কতটুকু গুডস এন্ড সার্ভিসেস ইকোনমি ডিমান্ড করে এবং কতটুকু আউটপুট ইকোনমি জেনারেট করে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, এবার ইকুইলিব্রিয়ামের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি ইকুইলিব্রিয়াম অলওয়েজ তার জায়গায় পারসিস্ট করার ট্রাই করে, ঠিক আছে, পারসিস্টেন্ট হয়। তাহলে ধরেন ইকোনমিতে আপনি বর্তমানে এই লাইন বরাবর আছেন, বাম দিকে এখন একটা লাইন এসেছে দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, এই লাইন বরাবর এখন আপনার গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে এতটুকু। তাহলে দেখেন তো আপনার প্ল্যান্ড এক্সপেন্ডিচার লাইনটা এই 45 ডিগ্রি লাইন থেকে উপরের দিকে আছে না? হ্যাঁ স্যার। তার মানে ইকোনমিতে আপনার ডিমান্ড আছে গুডস এন্ড সার্ভিসেস এর বেশি, বাট আউটপুট আছে কম। তাহলে ইকোনমিতে কি হবে? ইনভেন্টরি ডিপ্লিট হওয়া শুরু করবে। ইনভেন্টরি যদি ডিপ্লিট হয় তাহলে যারা প্রোডিউসার আছে তারা প্রোডাকশন বাড়াবে নাকি কমাবে? স্যার বাড়াই দিবে। বাড়াই দিবে। দ্যাট মিনস হচ্ছে আপনি এবার রাইট ওয়ার্ড চলে যাবেন, তার মানে ওই ইকুইলিব্রিয়ামের দিকে আসবেন আস্তে আস্তে, ঠিক আছে, এই পয়েন্টে চলে আসবেন আস্তে আস্তে প্রোডাকশন বাড়ানোর মাধ্যমে। সিমিলার ওয়েতে দেখেন এখানে লেখা আছে ইফ ই ইজ গ্রেটার দেন ওয়াই, যদি প্ল্যান্ট এক্সপেন্ডিচার থেকে প্ল্যান্ট এক্সপেন্ডিচার আউটপুট থেকে বেশি হয় তাহলে আমাদের কি হবে? আউটপুট বাড়বে। এই যে ডিপ্লেটিং ইনভেন্টরিজ ক্রিয়েট হবে, যার কারণে মোর মাস্ট প্রডিউস মোর, তাহলে প্রোডাকশন বাড়ানোর মাধ্যমে আমরা ডান দিকে যাব। সিমিলার ওয়েতে যদি আমাদের আউটপুটটা ডান দিকে থাকে, ইকুইলিব্রিয়ামের ডান দিকে, দ্যাট মিন্স দেখতে পাচ্ছি আমরা 45 ডিগ্রি লাইনটা হচ্ছে উপরে, আমাদের প্ল্যান্ট এক্সপেন্ডিচার লাইনটা হচ্ছে নিচে, তার মানে ওভার প্রডিউস হচ্ছে না ইকোনমিতে, যতটুকু দরকার তার থেকে বেশি। জি স্যার। তাহলে যদি ওভার প্রডিউস হয় ইকোনমিতে কি হবে? ইনভেন্টরি জেনারেট হওয়া শুরু করবে। দেখেন এখানে দেওয়া আছে যে প্ল্যান্ট এক্সপেন্ডিচার ইজ লেস দেন আউটপুট। তাহলে যেহেতু আউটপুট বেশি ডিমান্ড কম, তাহলে এবার ইকোনমিতে ইনভেন্টরি জেনারেট হওয়ার কারণে প্রোডাকশনটা কি করতে হবে? কমাতে হবে। তাহলে আলটিমেটলি প্রোডাকশনটা কোন দিকে চলে আসবে? এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে চলে আসবে। এই চিত্রটি ক্লিয়ার কিনা যে কিভাবে ইকুইলিব্রিয়াম ইনকামটা জেনারেট হয়? স্যার, বলেন। স্যার ক্লাসটা কি একটু রেকর্ড করা যাবে? আপনারা চাইলে করতে পারেন। স্যার একটু শর্ট রিভিউ হলে একদম ক্লিয়ার হয়ে যেত স্যার। কোনটা শর্ট রিভিউ? এটা এই পার্টটা? ইয়েস স্যার। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ইকোনমিতে ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন আমাদের আউটপুট আর প্ল্যান্ড এক্সপেন্ডিচার ইকুয়াল হবে। এখন আউটপুট আর প্ল্যান্ড এক্সপেন্ডিচারকে ইকুয়াল করার দায়িত্ব হচ্ছে আনপ্ল্যান্ড ইনভেন্টরির। যদি কোনো কারণে আপনার আউটপুট এগ্রিগেট ডিমান্ড বা প্ল্যান্ড এক্সপেন্ডিচার থেকে বেশি হয়, তার মানে ইকোনমিতে আপনার ইনভেন্টরি জেনারেট হবে, অর্থাৎ হচ্ছে জিনিসপত্রের মজুদ বাড়বে। তাহলে যারা প্রডিউসার আছে তারা দেখতে পাবে তাদের যে প্রোডাকশন বা গুডস এন্ড সার্ভিসেস যেটা প্রডিউস করছে সেটা কিন্তু সেল হচ্ছে না বা স্টক থেকে যাচ্ছে, তাহলে তারা আস্তে আস্তে প্রোডাকশন কমাবে, অর্থাৎ আপনি বাম দিকে সরে আসবেন, ঠিক আছে, প্রোডাকশন কমে আপনি বাম দিকে আসবেন। সিমিলার ওয়েতে যদি ইকোনমিতে ডিমান্ড বা প্ল্যান্ড এক্সপেন্ডিচার বেশি হয় আউটপুট কম হয়, তাহলে ইকোনমিতে ইনভেন্টরি ডিপ্লিট হওয়া শুরু করবে, ঠিক আছে, বাজারে স্টক আউট হওয়া শুরু করবে জিনিসপত্র। তাহলে যারা প্রডিউসার আছে তারা প্রোডাকশনটা বাড়াবে এবং ন্যাশনাল ইনকাম বাড়বে, অর্থাৎ আপনি ডান দিকে আসবেন। অর্থাৎ ইকুইলিব্রিয়াম থেকে আপনি বামে বা ডানে যেখানেই থাকেন না কেন, হয়তো আপনার ইনভেন্টরি ডিপ্লিট হবে, না হয় ইনভেন্টরি জেনারেট হবে। দুটো কারণেই আপনি ইকুইলিব্রিয়ামের দিকে চলে আসবেন। বুঝতে পারছেন? ইয়েস স্যার। Okay. আর যদি আপনাদের ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে, আমি লাস্ট যে ক্লাসটা নিব আর দুইটা ক্লাস নিব হয়তো, ওইখানে আপনারা আমাকে বলতে পারেন, আমি আবার রিক্যাপ করে দেবো, সমস্যা নেই। শিওর। আচ্ছা, এবার দেখেন যদি আমরা গভর্নমেন্ট পারচেজ বাড়াই, এই যে আমরা বললাম যে আমাদের চারটা কম্পোনেন্টের মধ্যে তিনটা কম্পোনেন্ট হচ্ছে এক্সোজেনাসলি ডিটারমাইন্ড, দ্যাট মিনস হচ্ছে আমাদের মডেলের বাইরে থেকে ভ্যালু গুলো চলে আসবে। এখন আমরা চাইলেই কিন্তু এর একটা ভ্যালু বাড়াতে পারি, যেমন কি সাপোজ আমরা
গভর্নমেন্ট পারচেসটাকে কি করব, ইনক্রিজ করব। তাহলে একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক না, যেখানে আমার প্ল্যান্ড এক্সপেন্ডিচার আর আউটপুট ইকুয়াল হচ্ছে। কারণ আমি যদি জি কে বাড়াই, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কে বাড়াই, তাহলে এই কার্ভটা কি হবে বলেন দেখি। আমরা জি এর ভ্যালু চেঞ্জ করলে কার্ভটার কি অবস্থা হবে? এটা কি স্লোপ চেঞ্জ হবে, প্যারালাল শিফটিং হবে, নাকি অন্য কিছু? স্যার আই গেস কি মনে হয় স্লোপে আপনার? একটু চেঞ্জ হবে। স্লোপ কেন চেঞ্জ হবে? আমরা তো বললাম যে যে জিনিসটা চেঞ্জ করা হচ্ছে সেটা হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল, প্রিডিটারমাইন্ড। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট চেঞ্জ করলে কি স্লোপ চেঞ্জ হয় কখনো? কোন একটা নো স্যার। ইকুয়েশন বা কোন একটা ফাংশনে যদি আমি স্যার কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ করি, তাহলে তো কখনোই স্লোপ চেঞ্জ হবে না। জাস্ট কি হবে, ইন্টারসেপ্ট ভ্যালু চেঞ্জ হবে। ইন্টারসেপ্ট ভ্যালু এখন আছে কোথায়? এই পার্টটা দেখতে পাচ্ছেন কার্সারটা, এই পার্টটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট। জাস্ট ইন্টারসেপ্টটা উপরের দিকে উঠে যাবে, ইন্টারসেপ্টে কি হবে, উপরের দিকে উঠে যাবে। তাহলে এই যে চেঞ্জেস ইন ইন্টারসেপ্ট, এটাকে আমরা বলতে ডেল জি বলতে পারি, বা চেঞ্জ ইন গভর্নমেন্ট পারচেস বলতে পারি, ঠিক আছে? জি স্যার। এগুলো ক্লিয়ার? এখন দেখেন তো, আপনার এই যে নতুন লাইনটা দেখতে পাচ্ছি, এই নতুন লাইন হচ্ছে রেট। এখন দেখেন, এই নতুন লাইনে আপনি এখন প্রোডাকশন করছেন কতটুকু, y1। তাহলে কি আপনার ইকোনমিতে ইকুইলিব্রিয়ামে আছে কিনা? আপনি প্রডিউস করছেন y1, বাট আপনার ডিমান্ড কিন্তু তার থেকে বেশি আছে না? এক্স্যাক্টলি স্যার। এই যে যে গ্যাপটা, এই গ্যাপটা, এই পরিমাণ কি হবে, আপনার ইনভেন্টরি ড্রপ হবে। এখন ইনভেন্টরি ড্রপ হওয়া মানে কি, যারা প্রডিউসার আছে তারা সিগন্যাল পাবে কি, প্রোডাকশন বাড়াতে হবে। তাহলে তারা প্রোডাকশন বাড়িয়ে কোন ইকুইলিব্রিয়ামের দিকে যাবে, এই নতুন ইকুইলিব্রিয়াম, যেখানে হচ্ছে আপনার রেড লাইনটা 45 ডিগ্রি লাইনকে ইন্টারসেক্ট করে, এই পয়েন্টে চলে যাব আমরা। বুঝতে পারছেন? এখন একটু একটা জিনিস খেয়াল করেন, এখানে যতটুকু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ করলাম, তার থেকে আউটপুটের চেঞ্জটা বড় নাকি ছোট, নাকি সমান? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা স্যার দেখতে বুঝতে পাচ্ছেন? পারিনি। এই বললাম স্যার গভর্নমেন্ট কথা একটু এক্সপেন্ডিচার ব্রেক চেঞ্জ করলাম, সেটা হচ্ছে ডেল জি, ঠিক না? হয়ে আসছে স্যার। এই ডেল জি চেঞ্জ করার কারণে আমার ওয়াই চেঞ্জ হলো না, ওয়াইটা y1 থেকে y2 তে চলে আসলাম, দ্যাট মিন্স ডেল ওয়াই চেঞ্জ হলো। আমি বলতে চাচ্ছি ডেল জি আর ডেল ওয়াই এর যে চেঞ্জ, সেটা কি সেম কিনা? আই মিন ডেল জি আর ডেল ওয়াই ডিস্টেন্সটা সেম? নো স্যার। আচ্ছা, কোনটা বড় মনে হচ্ছে আপনাদের? ওয়াই। ওয়াই বড় মনে হচ্ছে, ঠিক আছে। এই যে ওয়াইটা বড় হচ্ছে, এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট। এটাকে কি বলা হয়? মাল্টিপ্লায়ার ইফেক্ট। এখন এই মাল্টিপ্লায়ার ইফেক্ট কেন ক্রিয়েট হয় সেটা আমি শর্টকাটে বলে দিচ্ছি আপনাদেরকে, যদি এটা লম্বা প্রসেস। তাহলে ধরেন আমাদের যখন গুডস এন্ড সার্ভিসেস এর প্রোডাকশন বাড়ছে, তার জন্য কি নতুন নতুন ফ্যাক্টরকে এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে কিনা? ইয়েস। প্রডিউসাররা যখন প্রোডাকশন বাড়াবে, তাদের নতুন করে লেবার হায়ার করতে হবে, ক্যাপিটাল হায়ার করতে হবে, ঠিক না? এগুলোও তো হায়ার করতে হচ্ছে। তাহলে তাদের আর্নিংস বাড়ছে কিনা? অবশ্যই স্যার। জি স্যার। ওকে। এখন কিছুক্ষণ আগে পড়েছি যে আমরা এডিশনাল আর্নিং এর 80% কনজিউম করি, ঠিক না? ইয়েস স্যার। হুম। ওকে। তো আমি যদি আমার এডিশনাল আর্নিং এর 80% কনজিউম করি, তাহলে আমার কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়বে কিনা? বাড়বে স্যার। ওকে। দেখেন, প্রথম শুরুতে যখন ডেল জি বাড়ানো হচ্ছে, ঠিক ডেল জি পরিমাণ কিন্তু আউটপুটও বেড়ে যাচ্ছে সেম অ্যামাউন্ট, কারণ যতটুকু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে ততটুকু অ্যাডিশনাল গুডস এন্ড সার্ভিসেস অলরেডি জেনারেট হচ্ছে। তারপরে আবার এই ডেল জি বাড়ার কারণে যেহেতু আউটপুট বাড়ছে, ওই আউটপুট থেকে যারা ফেভার পাচ্ছে বা বেনিফিট পাচ্ছে, তাদের কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়ছে। এখন আমরা বললাম যে 80% আমরা কনজাম্পশনে খরচ করছি। তাহলে দেখেন, এই যে 80% কনজাম্পশনে খরচ করবো, কনজাম্পশনের জন্য গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতে হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এই যে নতুন গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, এর প্রোডাকশনে যারা আছে তারা কি আবার নতুন করে আর্নিং পাচ্ছে কিনা? শিওর স্যার। আচ্ছা, ওই আর্নিংস থেকে তারা আবার 80% কনজিউম করছে কিনা? ইয়েস ইয়েস।
তাহলে এইভাবে মাল্টিপল টাইম সাইক্লিক্যাল একটা ওয়েতে সেটা কাজ করছে না। তার মানে আপনি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালেন মাত্র একবার, বাট আপনার আউটপুট কয়েকটা ফোল্ডে বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার এই যে যদি এক্সপেন্ডিচার কমায় দেয় তাহলে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল ইয়েস, হয়ে যাবে। ইয়েস, তখন কিন্তু যতটুকু আপনি এক্সপেন্ডিচার কমাবেন, ঠিক আছে, তার থেকে কিন্তু ন্যাশনাল ইনকাম বেশি কমবে। এটাকেই বলা হয় মাল্টিপ্লায়ার এফেক্ট। বুঝছেন? জি স্যার তাহলে বুঝতে মাল্টিপ্লায়ার ভ্যালুটাকে আমরা লিখি কিভাবে দেখেন। এই যে এটা হচ্ছে মাল্টিপ্লায়ার ফর্মুলা 1/1 - c। c মানে হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, দ্যাট মিন্স আমি আমার টোটাল ইনকামের বা হচ্ছে এডিশনাল ইনকাম কতটুকু খরচ করি বা কতটুকু কনজিউম করি। কিছুক্ষণ আগে দেখলাম হচ্ছে কত 0.8 বা 80%। একটু খেয়াল করেন, আপনার যদি এই c এর ভ্যালুটা 0.8 হয়, তাহলে এই পুরো যে ফ্র্যাকশনটা দেখতে পাচ্ছি 1/1 - c, এটার ভ্যালু কত হবে? c এর ভ্যালু যদি আমি 0.8 বলি, তাহলে টোটাল ভ্যালুটা এই যে 1/1 - c, এটার ভ্যালু কত হবে? কত হবে বলেন ফার্স্ট? আছেন আপনারা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন যেটা হ্যাঁ স্যার এখন বলতে শোনা যাচ্ছি যাচ্ছে। যে যদি c এর ভ্যালুটা 0.8 হয়, তাহলে 1/1 - c এর ভ্যালুটা কত হবে? তাহলে 5 হচ্ছে না? c এর ভ্যালু 0.8 হলে 1/1 - c এর ভ্যালু কি 5 হয় কিনা? 5 হচ্ছে? জি স্যার। ওকে, তাহলে c এর ভ্যালু যদি 5 হয়, সরি 1/1 - c এর ভ্যালু যদি 5 হয়, দ্যাট মিন্স এটা যদি ডেল জি এর সাথে মাল্টিপ্লাইং অবস্থায় থাকে, তার মানে বুঝতে হবে যদি আমি এক ইউনিট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ করি, তাহলে কিন্তু 5 টাইমস আউটপুট চেঞ্জ হবে বা ন্যাশনাল ইনকাম চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি ধরেন $10 বিলিয়ন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালেন, তাহলে $50 বিলিয়ন টোটাল ইকোনমিতে আউটপুট বাড়বে। সিমিলার কিন্তু ভাইস ভার্সা, আপনি যদি উল্টোটা করেন সেম। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। Okay. তাহলে কি আজকে আর পড়াবো? আজকে কি আর কন্টিনিউ করব আমি? না স্যার, নো স্যার। সমস্যা কোথা থেকে ক্লান্ত। আচ্ছা, আপনারা ক্লান্ত, ঠিক আছে, তাহলে একটু মনে রাখবেন যে স্লাইড 25 পর্যন্ত পড়েছে আমরা। আর আপনাদের এখানে আমি বেশি পড়াবো না, আপনাদের চেষ্টা করবো যাতে প্রিসাইজ রাখা যায়। 40 স্লাইড 46 পর্যন্ত পড়বো, দ্যাট মিনস হচ্ছে আর 20টা স্লাইড পড়বো, ঠিক আছে? স্যার স্লাইড গুলো একটু প্রোভাইড করে দিয়েন। আচ্ছা, আমি সবগুলো কি সবগুলোই দিয়ে আজকে দিচ্ছি। পড়াবেন স্যার? না, আজকে পড়াচ্ছি না, আজকের জন্য শেষ। কালকে দেখি কিছুটা রাতে পড়াবো। স্যার রাতে হলে ভালো হয় আমাদের, বেটার। ওকে, ঠিক আছে। স্যার রাতে রাতে ধরেন কখন স্যার? এই যে 10:30 11টা করে। আলহামদুলিল্লাহ। স্যার 11টা বাজে তো ইয়ার থেকে মসজিদ থেকে আসি স্যার। স্যার একটু দেরি করলে ভালো হয় স্যার, কারণ আমাদের স্যার 10:45 হয়ে যায় স্যার। আচ্ছা, সমস্যা নেই, 11টার পরে 10-15 মিনিট ব্রেক দিয়ে বা 10-15 মিনিট ডিলে করে শুরু করবো আর কি, সমস্যা নেই। ওকে স্যার। ঠিক থ্যাংক ইউ আছে, আমি স্যার। জানিয়ে দেবো আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স। আল্লাহ হাফিজ। অ্যাটেন্ডেন্সটা সিআর কে দিয়ে দিবেন, গ্রুপে এসে লিখে দিবেন। শিওর স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে, ওকে স্যার, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাচারা, হয়ে গেছো?